আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসটিও অ্যাডমিশন টেস্টের 2019-20 সেশনের ফিজিক্স কোশ্চিনটা সলভ করব। তো তখন ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল। আমরা ফুল সিলেবাসের এই কোশ্চিনগুলো সবগুলাই নিছি, ফুল সিলেবাস, শর্ট সিলেবাস। আমি বলে দিছি কোথা থেকে ফুল সিলেবাসে কোশ্চেন ছিল, কোথা থেকে শর্ট সিলেবাস। আমরা যেগুলো প্রথমে সলভ করব এগুলো হলো শর্ট সিলেবাসে কোশ্চেন। এরপর কিছু আর কি ফুল সিলেবাসে কোশ্চেন আছে, খুব একটা বেশি না, কম। আর এবার মনে হয় ফুল সিলেবাস থেকে কোশ্চেন হবে, যেহেতু কোনো কিছু বলে নাই। তো সেই জন্য আমাদের ওগুলা করতে হবে আর কি। তো আমরা যদি সলভ করি, এখানে আমি এই কোশ্চেন গুলো সলভ করবো, শুধু এটা না, এর বাইরে কি কি হতে পারে সেই জিনিসগুলো আমি বলে দিব, এবং ক্যালকুলেশনের যে টেকনিক, সেই টেকনিক গুলো আমরা এই ভিডিওতে শিখবো। এবং এখানে কিছু শর্টকাট আমরা অ্যাপ্লাই করে এমসিকিউ গুলো করার চেষ্টা করব, যে শর্টকাট গুলো ইউজ করলে তুমি পরীক্ষা হলে অন্য 10 জনের চেয়ে আগায় থাকবা। সুতরাং আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যদি এই ভিডিওটা ভালো করে দেখতে পারো তাহলে তোমার পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমরা এখানে ওই সালের সব কোশ্চেন গুলো সলভ করবো। তো আমরা একটা একটা করে শুরু করবো। তো এখানে বলে দিছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তুমি যদি এদিকে ক্রিয়া করো, একটা বস্তুকে এদিকে যদি ক্রিয়া করো, এটা আরো একটা বস্তু, এদিকে একটা বস্তুকে ক্রিয়া করা, ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার জন্য দুইটা বস্তু ভালো লাগবে। তুমি এদিকে ক্রিয়া করলা, এটা ক্রিয়া, তাহলে ওর অপোজিট ডিরেকশনে কি হবে? প্রতিক্রিয়া। নিউটনে কি থার্ড ল এটা বলে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া তাহলে ক্রিয়ার প্রতিক্রিয়া দেখো, একটা ডিরেকশন এদিকে আর একটা ডিরেকশন এদিকে। এদিকে অ্যাকশন আর এদিকে রিয়াকশন। দেখো এদের মধ্যকার অ্যাঙ্গেল কত হয়ে গেছে? 100। ঠিক আছে। এখন আরো একটা কোশ্চিন মাঝে মধ্যে করে থাকে, তোমাকে বলে দিবে ঘর্ষণ বল এবং ত্বরণের মধ্যকার অ্যাঙ্গেল কত। ত্বরণ মানে কি? যেদিকে গতিশীল হয় সেদিকে, মনে করো এদিকে অ্যাক্সিলারেশন। আর আমরা জানি ঘর্ষণ বল কাজ করে সর্বদা গতির বিরুদ্ধে, অর্থাৎ ত্বরণ যেদিকে কাজ করে তার বিরুদ্ধে, তাকে থামানোর চেষ্টা করবে। তাহলে এদিকে হলো ঘর্ষণ বল আর এদিকে কাজ করে ত্বরণ। এই কোশ্চিনটাও প্রায় দিয়ে থাকে। তাহলে এদেরও মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে চলে যাই। ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কত? ওকে, এটা তোমার কৌণিক গতি আর কি। এখানে একটা বস্তু এখানে রোটেট করতেছে, এভাবে ঘুরতেছে, জাস্ট ঘূর্ণন গতিশক্তি জানতেছে। তো এক্ষেত্রে আমরা ইকে ইজ ইকুয়াল টু কি জানতাম? হাফ এম ভি স্কোয়ার। এটা রৈখিকের ক্ষেত্রে। কৌণিকের ক্ষেত্রে ভরটা ভূমিকা পালন করে কিসের? জড়তার ভ্রামকের। আর বেগটা ভূমিকা পালন করে কৌণিক বেগের। তাহলে এক্ষেত্রে তুমি রোটেশনাল গতিশক্তি বলতে পারবা, কাইনেটিক এনার্জি অফ রোটেশনাল, এটা হবে আই এর, এই যে এম এর পরিবর্তে ভূমিকা রাখে আই, জাস্ট ওয়েটিং। আর ভি এর পরিবর্তে ভূমিকা রাখে ওমেগা। এটা, তাহলে তোমার এটা হবে কৌণিক গতিশক্তি, ঠিক আছে, হাফ আই ওমেগা স্কয়ার। এটা আমরা পরবর্তীটায় যাই। একটি তামার তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস 0.5 মিলিমিটার। তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করলাম এবং ব্যাস অর্ধেক করা হলো। ব্যাস অর্ধেক করা হলো। আর বলছে কি, তবে তারটির আপেক্ষিক রোধের পরিবর্তন কত? আচ্ছা, আর ইকুয়াল টু আমরা জানতাম কি? রো এল বাই এ না? এটা জানতাম। তাহলে এখানে এই রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু আপেক্ষিক রোধ, রো, এটি শুধুমাত্র মনে রাখবা উপাদান, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা শুধুমাত্র উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল, অন্য কিছুর উপর নির্ভর করে না। অন্য কিছুর উপরেই এটা নির্ভর করে না। তাহলে এগুলা কি, এই দুইটার মধ্যে যে কোনো একটা কি এখানে চেঞ্জ হয়েছে? যে কোনো একটা কি চেঞ্জ হয়েছে? এখানে একটাও চেঞ্জ হয় নাই। তাহলে আপেক্ষিক রোধ, রো এর মান চেঞ্জ হবে না, রো এর মান চেঞ্জ হবে না। অপশন দেখি আমরা, আপেক্ষিক রোধ একই থাকবে, এটা হবে আমাদের আনসার। এখন এই রোধ, এটা কিন্তু তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। এটা পরিবর্তনশীল সম্পর্কটা আর নট 1+α θ। এটা এখানে এই আলফাটাকে বলা হয় রোধের উষ্ণতার সহগ। এটা পরিবাহীর জন্য মনে রাখবা, এটা পরিবাহীর জন্য হয় পজিটিভ। পরিবাহীর জন্য কি হয়? পজিটিভ। আর অর্ধ পরিবাহীর জন্য নেগেটিভ। মনে রাখবেন, অর্ধ পরিবাহীর জন্য এটা হয় নেগেটিভ।
অর্ধপরিবাহীর জন্য এটা হলো নেগেটিভ। ঠিক আছে, কারণ অর্ধপরিবাহী তোমাকে ডিরেক্ট বলবে না, তোমাকে বলবে কার্বনের জন্য কত, সিলিকনের জন্য কত, জার্মেনিয়ামের জন্য কত। এই যে এগুলা হলো অর্ধপরিবাহী, এদের জন্য এটা নেগেটিভ হবে। ঠিক আছে, ঠিক সিমিলার রোটাও এভাবে তাপমাত্রার সাথে নির্ভরশীল। রো থিটা ইজ ইকুয়াল টু রো নট 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে, এই হলো। আর এই রো তাপমাত্রার উপর নির্ভরশীল, সাথে সাথে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, আপেক্ষিক রোধের উপর নির্ভরশীল। বুঝা গেছে? তাহলে এটা আনসার হবে। খুবই কেয়ারফুল। পরবর্তীটা বলছে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌলের অর্ধ জীবন নির্ভর করে। আচ্ছা, টি হাফ, অর্ধ জীবনকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি। এটা সমান আমরা কি জানি, লন টু ডিভাইডেড বাই ল্যামডা। লন টু বা এটা 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এই ল্যামডাকে বলা হয় কি, ক্ষয় ধ্রুবক। এটা ক্ষয় ধ্রুবকের উপর নির্ভরশীল। আচ্ছা, ক্ষয় ধ্রুবক। আর ক্ষয় ধ্রুবকটা আবার কিসের উপর, পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল। পদার্থের প্রকৃতি। যদি পদার্থটা অনেক শক্ত হয় তাহলে ওইটার জন্য ক্ষয় ধ্রুবক কি আসবে, কম আসবে, ধীরে ধীরে ক্ষয় হবে। আর যদি খুবই হালকা হয় তাহলে ওইটার জন্য কি আসবে, বেশি আসবে। পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল। মনে রাখবা, এটা শুধুমাত্র কি, পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। নির্দিষ্ট পদার্থের জন্য এটা কি হয়, নির্দিষ্ট হয়। নির্দিষ্ট পদার্থের জন্য এর মান নির্দিষ্ট, এর মান নির্দিষ্ট। বুঝছো? তাহলে কোনটা হবে, মৌলের প্রকৃতি। মৌলটা এখানে পদার্থ হিসেবে কাউন্ট করবো আমরা। পরবর্তীটা, পরবর্তী একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলে বাতিটির ভিতরে বৈদ্যুতিক বিভব বিদ্যুৎ প্রবাহিত হয়। টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হয়? তো দেখি, ইলেকট্রন, প্রোটন, ঋণাত্মক নিয়ন, আর কি দেওয়া আছে, ধনাত্মক নিয়ন। এটা একটু মনে রাখতে হবে, এটা ধনাত্মক নিয়ন। ঠিক আছে, এটা ধনাত্মক নিয়ন, এটা একটু মনে রাখতে হবে। পরবর্তীটায় যাই। বলছে ভূপৃষ্ঠ হতে কত উঁচুতে জি এর মান ভূপৃষ্ঠের কত হবে, 1/8। তার মানে আমি উচ্চতায় এই যে জি এর মান জি এস ধরে নিলাম, এটা কত বলছে, ভূপৃষ্ঠের কত, 1/8। আচ্ছা, আর আমরা আবার এটা জানি, জি এইচ বাই জিই পৃথিবী পৃষ্ঠের, এটা ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এস। যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা, এইচ উচ্চতা, এটা জানি আমরা। এখান থেকে যদি একটু ভ্যালুটা বের করি, জি এইচ বাই জিই, তাহলে এটা আমরা পাবো 1/8। 1/8, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিতে পারি। মানটা আমরা এখানে বসাই দিতে পারি। যদি বসাই দেই তাহলে কি আসবে দেখো, আর আর প্লাস এইচ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/8। আমরা একটু উল্টায় নিই, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8। তাহলে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। আমি এক লাইন স্কিপ করার চেষ্টা করি, যত দ্রুত করতে পারবো তত তো আমার জন্য ভালো। তাহলে এটা লেখা যায় 2√2 এর উপর কি হোল স্কয়ার, আর দিয়ে ভাগ করলে এখানে পাবো 1 প্লাস এইচ বাই কত পাবো আর, আর এইদিকে স্কয়ার স্কয়ার কাটা দিলাম, তাহলে এখানে পাবো 2√2। তাহলে এখানে এইচ বাই আর ইজ ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু √2 মান 1.41। এটা মনে রাখতে হবে, 1.41 √2 মান। তাহলে গুণ যদি করো, 2 একে 2, 4 2 এ 8, 2 একে 2, 2.82 মাইনাস 1। তাহলে এইচ বাই আর ইজ ইকুয়াল টু 2.82 থেকে 1 বাদ 1.82। তাহলে এখানে এইচ ইকুয়াল টু কত পাচ্ছ, 1.82 ইন্টু আর। দেখো তুমি ম্যাচ করো কোনটা তোমার সাথে মিলে। সহজ ছিল। পরবর্তীটা, মিটার ব্রিজের বাম থাকে 8 ওহম, কি ধরে নিলাম 8 ওহম, ডান ফাঁকে কিউ ধরে নিলাম 100 ওহম যুক্ত হলো। বাম ফাঁক থেকে দূরত্ব আমরা ধরি, বাম ফাঁক থেকে দূরত্ব এক্স, বাম ফাঁক হতে দূরত্ব এক্স, কোথাকার, সাম্যবিন্দু, দূরত্ব এক্স। ঠিক আছে, তাহলে এর জন্য তুমি কি লিখতে পারো, পি বাই কিউ। বাম ফাঁক থেকে দূরত্ব কত, এক্স। ডান ফাঁক থেকে কত আসবে, টোটাল দৈর্ঘ্য কত,
1 মিটার না, আমার এখানে তো আছে মিটার ব্রিজ। 1 মিটার, 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। মান বসায় 8, নিচে হলো 100, আর এখানে এক্স 100 - পাই গেলাম। তাহলে এখানে আমরা যদি 4 দিয়ে কাটি, তাহলে 2, এখানে আসবে 25, আমরা গুণ করে দিই। তাহলে এখানে 200 - 2x 25x, তাহলে এখানে 27x ইজ ইকুয়াল টু 200। তাহলে x ইকুয়াল টু পাবো আমরা 200 ডিভাইডেড বাই 27। আমরা একটু ভাগ করে নিই, 27 200, তাহলে এখানে কত দিয়ে যায়? 856, 30, তো 3 সাথে 21, আর 8 বারে দিয়ে দেখি। 200। ক্যালকুলেশনটা কি আমাদের ঠিক আছে? 8 4 2 8, 4 পঁচিশে 100। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 25, ঠিক আছে। তারপর এদিকে নিয়ে গেলাম 27, 200। তাহলে এটা কত যায়? 27 দিয়ে তো 7 দিয়ে মনে হয় যাবে। 8 দিয়ে যাবে না, 8 দিয়ে বেশি হয়, 7 দিয়ে দিই। তাহলে 7 7 49 9, হাতে থেকে কত 4, 7 2 14, আর 4 কত হয় 18। হ্যাঁ আর যাবেন। তাহলে এখানে আমরা পাচ্ছি 11 পয়েন্ট নিব, 0 নিব। তাহলে এখন 3 বার দিব আমরা। 3 বার যদি দেই, 3 সাথে 21 1, হাতে থাকে 2, আর 3 2 6, আর 2 কত হয়? তো আরো একবার বেশি যাবে, 4 বার। 4 7 28, হাতে কত 2, 8, আর 2 কত হয় 108। তাহলে তাহলে এর ধারে কাছে তো রেজাল্ট নাই, এত সেন্টিমিটার ধারে কাছে কোনো রেজাল্ট আছে? বাম ফাঁক থেকেই তো দূরত্বটা এক্স ছিল, তাহলে এটা কি ব্ল্যাঙ্ক? এই কোশ্চেনটা আমাদের ব্ল্যাঙ্ক আপাতত, এই কোশ্চেনটা ব্ল্যাঙ্ক। আমি একটু দেখে বলতেছি এটা ঠিকঠাক তুলছি কিনা। আমার একটু তুলা ভুল হয়েছে কোশ্চেনটা। কোশ্চেনটার এইখানে এটা আসলে 100 না, এটা 10 হবে। এটা হবে 10, এটা আমার তুলতে ভুল হয়েছে কোশ্চেনটা। এটা 10 হবে, ঠিক আছে। তো এটা যদি 10 হয়, তাহলে আমরা একটু সলিউশনটা দেখি, তাহলে আশা করা যায় মিলে যাবে। এদিক সব ঠিক আছে। দেখো, তাহলে এটা 10 ওহম, তাহলে এখানে 8 / 10, 4 5। তাহলে এখানে কত পাচ্ছি? 400 - 4x ইজ ইকুয়াল টু কত? 5x। 9x ইজ ইকুয়াল টু 400। তাহলে x ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 9, 9 400, তাহলে 4 36। তাহলে এখানে আসবে 4 0, আবার 4 36, আবার 4 0 পয়েন্ট নিলাম, 0 নিলাম আবার। আচ্ছা, এরকম চলতে আছে। তাহলে বাম ভাগ থেকে দূরত্ব ছিল এক্স, এক্স এর মান পেলাম 44.44 সেন্টিমিটার। এই হলো আনসার। আমার কোশ্চেনটা তুলতে ভুল হয়েছিল, দুঃখিত এর জন্য। এরপর 10 নম্বর, একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ইয়াং এর গুণাঙ্ক কত? আমরা ইয়াং এর গুণাঙ্ক এটা জানি, এফ বাই এ, আর এখানে ক্যাপিটাল এল বাই ডেল্টা এল, এটা জানতো। আর এই ইয়াং এর গুণাঙ্ক মনে রাখবা, এটা একটা জিনিসের উপর নির্ভর করে। শুধুমাত্র কিসের উপর? এটা শুধুমাত্র নির্ভর করে উপাদানের প্রকৃতির উপর। শুধুমাত্র নির্ভর করে উপাদানের কিসের উপর? প্রকৃতির উপর। আর অন্য কিছুর উপরই এটা নির্ভর করে না। তারের ব্যাসার্ধ দ্বিগুণ করছে, ওকে, হলে ইয়াং এর গুণাঙ্ক কত? ওর উপর ডিপেন্ড করে না, জাস্ট প্রকৃতি ভিন্ন হলে। তামার জন্য একরকম, তারপর স্টিলের জন্য একরকম, এই যে উপাদান ভিন্ন হলে ভিন্ন, তাই নির্দিষ্ট উপাদানের জন্য এর মানটা কি হয়? নির্দিষ্ট। নির্দিষ্ট উপাদানের জন্য, উপাদানের জন্য y এর মান নির্দিষ্ট। এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা তুমি 10 সেকেন্ডও লাগবে না এটা আনসার করতে।
তাহলে কোনটা হবে? ট্যাং এর গুণাঙ্ক কত হবে? অপরিবর্তিত থাকবে। পরবর্তীটায় চলে যাই। 1 ইলেকট্রন ভোল্ট কিসের একক? আচ্ছা, আমরা আমরা ডাব্লিউ ভি ইকুয়াল টু বলছিলাম, ডাব্লিউ ভাগ কত? কিউ না? হ্যাঁ, ওকে। এখানে বলেছে একটা ইলেকট্রন এর ভোল্ট, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমি দেখাচ্ছি বের করে, যদি এটা আমরা জানি ইলেকট্রনের চার্জের সমান। আর ভিটা কত? 1 ভোল্ট বলে দিছে তোমার। তাহলে আমরা এটা জানি, তাহলে কৃত কাজ জানতে চাচ্ছি। কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ঠিক আছে, বা কিউ ভি। কারণ বলতে পারে 1 ইলেকট্রন ভোল্ট কিসের একক, এটাও বলতে পারে। তাহলে এটা কি? কৃত কাজ। আর কৃত কাজ এক ধরনের কি? শক্তি। এটা শক্তিরও একক তুমি বলতে পারো, ঠিক আছে। তো আমরা এই ভ্যালুটা যদি এখানে বসাই দাও, 1 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই যে আমি এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে এটা আসলে কৃত কাজ নির্দেশ করে, ঠিক আছে। 0.6 ইন্টু 10⁻19 জুল, 1.6 ইন্টু 10⁻19 জুল। এই কৃত কাজ নির্দেশ করে বা শক্তি নির্দেশ করে। পরবর্তীটায় যাই। এখানে বলছে একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করতেছে। এই একটা বৃত্তপথ, এই বৃত্তপথটার ব্যাসার্ধ হলো 2 মিটার। এই বৃত্তপথটার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হলো 2 মিটার, এটা আর এর মান। আর এইখানে কণাটা রোটেট করতেছে মিনিটে, টি এর মান 60। আচ্ছা, মিনিটে আনসার গুলা যেহেতু দেওয়া, তাহলে আমি 1 মিনিট ইউজ করব। ওকে। আর কতবার রোটেট করে? কতবার রোটেট করে? এন ইকুয়াল টু কত? 100। আচ্ছা, এর রৈখিক বেগ কত? একবার রোটেট করলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এন বার রোটেট করলে কত? এস তাহলে কত হবে? 2 পাই এন। আচ্ছা, একবার রোটেট করলে টোয়াইস পাই আর। কতবার রোটেট করছে? 100 বার, তাহলে 100। এটা হলো সরণ, মান বসাই দিব। এতে আমার বেগ কত এটা জানতে চাইছে। তুমি এটাও ইউজ করতে পারো, ভি ইকুয়াল টু ওমেগা। আমি তোমার সহজে এটা করে দেখাচ্ছি। তাহলে আমরা ভি ইকুয়াল টু কি জানি? এস বাই কি? এস বাই কি? এস কত আসলো? 2 পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান 2 ইন্টু 100, আর নিচে 1 মিনিট। তাহলে উপরে আমরা পাচ্ছি মিটার, নিচে পাচ্ছি মিনিট। তাহলে এখন যদি হিসাব করো, 2 2 কত হয়? 4। 4 ইন্টু 3.14, এতটুকুই নিলাম। 1416 ইন্টু 100, এটা নিলাম। আমরা 100 দিয়ে পরে গুণ করতেছি, 100টা এখানে থাকলো, এটা দিয়ে আগে গুণ করি। 4 6 কত হয়? 24 4 হাতে কত? 2। 4 একে 4 আর 2 কত হয়? 6। আবার 4 4 কত হয়? 16। 16 6 হাতে কত? হাতে হলো আমার 1। 4 একে 4 একে কত? 5। আর 3 4 কত হয়? 12। এটা পাইলাম না? কয় ঘর আগে দশমিক? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 2 4, এখানে দশমিক ছিল। 100 দ্বারা গুণ করলে দশমিকটা 2 ঘর পরে দিবে, কারণ দুইটা তো তার গুণ হচ্ছে। তাহলে 1256.64, এটা দেখো কি হবে? মিটার পার মিনিট। দেখো এখন কোনটা অপশন? 1256, কাছাকাছি দেখবো। 1256, হ্যাঁ এই যে 8, কাছাকাছি। 1.5680, ওর কাছাকাছি। তাহলে এইটা হবে আমাদের রেজাল্ট, ঠিক আছে। আশা করি বুঝছো। এভাবে তোমার অ্যাপ্রক্সিমেশন করতে হবে। পরেরটা, একটা ফাঁপা গোলকে 2 ভোল্ট বিভব উন্নীত করা হলো এত চার্জ দিয়ে। গোলকের ব্যাসার্ধ কত? আমরা কি জানি? বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে, শূন্য মাধ্যম বলে কে এর মান 1, ওটা লিখলাম না, ইন্টু কিউ বাই আর। তাহলে আর এর মান যদি আমি বের করতে চাই, এটার মান হলো 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ এর মান, কিউ এর মান এই 6.67 ইন্টু 10⁻11, আর আর এর মান কত? 2। দ্যাটস ইট। তাহলে এখানে আমরা হিসাব করবো। তাহলে 9 গুণ করতে হবে 6 পয়েন্ট, পয়েন্টটা পরে নিচ্ছি, 2 ঘর আগে দশমিক, এটা মনে রাখি, আগে গুণ করি। 7 নং কত? 63, হাতে হলো 6। 6 নং 54 আর 6 কত? 60 এর শূন্য, হাতে আবার 6। 6 নং 54 আর 60 এর শূন্য, 60। পাই গেলাম। কয় ঘর আগে দশমিক? এখানে দশমিক ছিল 2 ঘর আগে, 1 ঘর 2 ঘর আগে দশমিক দিয়ে দাও। এটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে আসবে, এখানে আসবে কত? 30.015। তাহলে এখানে পাইলাম আমরা 30.015 ইন্টু 10⁻, হিসাব করে এখানে থাকে 10⁻, কত? -2। 10⁻, কত? -2। এত কি মিটার আসলো। আর সেন্টিমিটার বানাতে হলে 100 দ্বারা গুণ করবো, অর্থাৎ 100 দ্বারা গুণ করলে এই যে এই টার্মটা চলে যাবে। তাহলে এখানে আসবে 30.015
015 এত সেন্টিমিটার। তাহলে অপশন দেখো কোনটা হবে, সহজ ছিল। আমরা পরেরটা এলইডি ট্রানজিস্টরের আইসি দেওয়া আছে, আই দেওয়া আছে, প্রবাহ বিবর্ধন গুণক আলফা জানতে চাইছে। তো আলফা কি ছিল আসলে, আলফা কি ছিল, আইসি বাই আই, এটা। তাহলে এখানে দুইটাই সেম এককে দেওয়া আছে, মান বসাই দাও। 0.95 সেম একক হইতে হবে দুটাই, আর এখানে 1, তাহলে এটা কত আসে 0.95। একদম ইজি কোশ্চেন। আমরা পরেরটা দিই। এখন তোমার প্রবাহ বিবর্ধনটাও চাইতে পারে, সেটা এরকম আবার, এটা আমি দেখাই দিচ্ছি। সেটা হলো আইসি বাই বেস কারেন্ট। এখন আবার ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু লেখা যায় বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তাহলে এখান থেকে তোমার বেস কারেন্টটা বের করতে হবে। বেস কারেন্ট বের করতে পারবা, বেস কারেন্ট বের করলে এখানে কত আসবে, ইমিটারের কারেন্ট 1 থেকে 0.95 বাদ দিলে 0.05। একটু ক্যালকুলেশনে ফাস্ট হইতে হবে তোমার এত। তাহলে এখানে যদি তোমার বসায় দাও 0.95, 0.05, পুরো 100 দ্বারা গুণ করো তাহলে পাবা 95, নিচে পাবা 5, তাহলে 5 19। তাহলে ওইটা বিটা হইতো, এটা বিটার মান হতো 9। ঠিক আছে, এই আর কি। এটাও চাইতে পারতো, দেখাই দিলাম। পরবর্তীতে চাই, একজন বালক একটি বলকে ভূমির সমান্তরালে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারল। বলটি কত মিটার দূরে গিয়ে ভূমিতে পড়বে, বলটি কত মিটার দূরে গিয়ে ভূমিতে পড়বে, এটা আমার জানতে চাইছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে সেটা কি এরকম না, যদি একটু ভালো মতো দেখাই, এটা প্রজেক্টাইল ক্রাশ, এটা তোমাদের ফুল সিলেবাস থেকে আসছে। এটা মূলত ম্যাথের যে গতিবিদ্যা সেটার আমরা এরকম করতে পারবো, এভাবে ছুড়ে মারা হয়েছে। এখানে ভি নট ভ্যালোসিটিটা কত 40 মিটার পার সেকেন্ড, আর এই যে কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে আলফা 30 ডিগ্রি, আর এই যে কত আনুভূমিক দূরত্বে যেটা দূরত্বে পড়ে সেটাকে বলা হয় পাল্লা, আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। রেঞ্জ এটা জানতে চাচ্ছি। তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই, এটা। তাহলে এখানে যদি আমি এখন বসায় দাও তাহলে চলে আসবো। তাহলে ভি নট স্কোয়ার, স্কোয়ার করতেছি না, 40 × 40 লিখলাম। আর সাইন টু আলফা মানে 60 ডিগ্রি আসবে, 60 ডিগ্রি মানে কি √3/2। আর জি এর মান আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। আমরা কি ইউজ করব, অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। আচ্ছা 9.80 থাক আপাতত। তাহলে এটা এটা যদি কাটি এখানে পাওয়া যায় 20, এখানে পাওয়া যায় 20, আর এটাকে আমরা প্রায় অ্যাপ্রোপ্রিয়েট 10 ধরতে পারি। বেশি ধরছি তাহলে রেজাল্ট যা আসবে, বেশি ধরছি তাহলে কি রেজাল্টটা একটু যা আসবে তার চেয়ে বড় হবে। তাহলে 10 দিয়ে যদি কাটো এখানে আসবে 2। ওকে, তাহলে 80 × √3 মান 1.7, 3 লিখলাম না। তাহলে গুণ যদি করো তুমি 8 দিয়ে গুণ করো, 8 এই একটা শূন্য দিয়ে গুণ করলে তাহলে এখানে হবে 8 × 17। ঠিক আছে, 8 × 17। আর 8 17 কত এটা আশা করি জানো, এর চেয়ে একটু বেশি হবে 130, এই 136, এটা তোমরা জানো। এর চেয়ে হালকা বেশি হবে, কারণ এখানে আমি কি ধরছিলাম, এখানে আমি বেশি ধরছিলাম, তাহলে ফলাফল যা আসবে তার চেয়ে একটু বেশি হবে। তাহলে এর চেয়ে হালকা বেশি, এর চেয়ে হালকা বেশি মান কত আছে 138। এটা হলো আমাদের 130, একটু বেশি হবে তো, তাহলে 138 বা 141 এর মধ্যেই একটা হবে আর কি, 138 অথবা 140। ঠিক আছে, তাহলে এটা 141 হবে রেজাল্ট। 138 খুবই কম হয়ে যায়, বেশি এখানে 0.2 কম নিছি আমরা। এটা মুখস্থ রাখতে হবে, পৃথিবীর চৌম্বক অক্ষ এবং তার ভৌগোলিক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ পড়ে। এটা ফুল সিলেবাস থেকে আসছে, ফিজিক্স সেকেন্ড পেপারের 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ভূচৌম্বক, এটা 18 ডিগ্রি, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সমতল বা সমতলাবতল, দুইটা তলই আর কি অবতল বলছে, সমাবতল। তাহলে এরকম দুইটা তলই সমানভাবে কি অবতল, দুইটা তল হলো সমানভাবে অবতল। দেখি আমরা, লেন্স তো লেন্স থেকে দিছে কোশ্চেনটা। এই হলো আমাদের লেন্সটা, এভাবে আমরা নেই। আর এই যে এটাকে বলা হয় আলোক কেন্দ্র, মানে এদিক দিয়ে যদি আলো পাঠাও আলোটা সোজাসুজি চলে যাবে, এটা কোনো ডিরেকশন চেঞ্জ করবে না।
এটার নাম কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। তাহলে এখানে বলছে সমতল বা ও সমতলা বতল, সমতলা বতল এটা। আর সম উত্তল মানে দুইটাই যখন উত্তল হবে তখন এটা হবে এরকম, দুইটাই উত্তল। ওর জন্য আলোক কেন্দ্র এটা কোথায় অবস্থান করে দেখো, এটা কোথায়? ভেতরে। এটাও কোথায়? ভেতরে। তাহলে লেন্সের ভেতরে না বাইরে? লেন্সের ভেতরে অবস্থান করে। ঠিক আছে, ফুল সিলেবাসে কোশ্চেন এটা, জ্যামিতিক আলোক বিজ্ঞান। উত্তপ্ত করার ফলে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। এটা তোমরা জানো। কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে? এটা ফুল সিলেবাস থেকে তরঙ্গ অধ্যায় থেকে আসছে। তো এখানে একটা রিলেশন আছে এরকম, গামা আর টি ডিভাইডেড বাই এম। এই গামাটা হলো ওইখানে যে উপাদানের যে পদার্থগুলা, ওই পদার্থগুলার দুইটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত এইটা, এবং ওই পদার্থের আণবিক ভর এটা। ঠিক আছে, তাহলে আমরা 0°C তাপমাত্রায় শব্দের বেগ যা হবে, বলে দিচ্ছি কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রা দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিলাম T1 তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে? এটা হবে টোয়াইস টি। ঠিক আছে, আর 0°C তাপমাত্রায় T1 যখন জাস্ট টি দিই আমরা, টি যখন 0°C তার মানে কত? 273 কেলভিন। তখন যে বেগটা, সেই বেগটাকে আমরা ধরে নিলাম ভি। তাহলে এটা লিখলাম। তারপর আমি লিখতে পারবো V1 ইজ ইকুয়াল টু পরিমাণ পদার্থ চেঞ্জ হচ্ছে না, তাহলে এগুলা সেম, গামা আর T1 ডিভাইডেড বাই এম। এই দুটো যদি আমি ভাগ করে দিই বা এখানে যদি বসাই দিই, সাবস্টিটিউট করে দিই, তাহলে এখানে পাবো রুট ওভার গামা আর T1 ডিভাইডেড বাই এম, আর এদিকে রুট ওভার গামা আর টি ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এটা তাহলে কোথায় দ্বিগুণ হতো? এইখানে দ্বিগুণ হতো, এইখানে। তাহলে আমি যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে গামা আর T1 ডিভাইডেড বাই এম, আর এদিকে 4 গামা আর টি ডিভাইডেড বাই এম। তাহলে এটা এটা এগুলা 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 কাটা যাচ্ছে। তাহলে আস্তে আস্তে T1 এর মান 4 × 270 পাইলাম। আর ডিগ্রি সেলসিয়াসে মান চাইছে, তাহলে ডিগ্রি সেলসিয়াসে মান চাইলে কত পাবো? 4 × 273 মাইনাস 273। তাহলে এখানে কত হবে? 3 × 273। এবার গুণ করো, 3 3 কত হয়? 9। 3 সাথে কত হয়? 21 1, হাতে কত? 2, আর এখানে 3 2 6, আর 2 কত হয়? 8। এত ডিগ্রি। ফুল সিলেবাস থেকে আসছে 819। পরবর্তী কোশ্চেনে চলে যাই। শব্দের তীব্রতা নিচের কোন রাশির উপর নির্ভর করে? শব্দের তীব্রতা আমরা এটাও ফুল সিলেবাসে করছি, I ইকুয়াল টু 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ভি। ঠিক আছে, 2 পাই স্কয়ার এফ স্কয়ার রো ভি। এটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট বিস্তারের উপর। কার উপর? বিস্তারের উপর। নির্দিষ্ট মাধ্যমের জন্য বেগ সেম, আর নির্দিষ্ট উৎসের জন্য কম্পাঙ্ক সেম, কিন্তু তোমার বিস্তারটা সেম হতেও পারে, নাও পারে। সবকিছু যদি কনস্ট্যান্ট চিন্তা করো, এখানে বিস্তারের সাথে সম্পর্ক। ঠিক আছে, বিস্তারের সাথে সম্পর্ক। এখন মনে হইতে পারে সবগুলাই তো আছে, সবগুলা না। এখন মাধ্যম সেম করে দিলাম, আমি সোর্সও সেম করে দিলাম, আমি এই বিস্তারের মানটা তো কম বেশি করতে পারি। এটা একরকমের বিস্তার, আমি একটা এরকম বিস্তারে নিতে পারি, একই বেগে তো যাবে, একই উৎস থেকেই তো। তাহলে বিস্তারের মানটা ডিফারেন্ট হবে, এই বিস্তারের মানটা ডিফারেন্ট হওয়ার কারণে তরঙ্গের তীব্রতাও ডিফারেন্ট হবে। তাহলে এটা হলো তরঙ্গের বিস্তার। কারণ বিস্তার নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট না। ঠিক আছে, আবার নির্দিষ্ট উৎসের জন্য নির্দিষ্ট না। ঠিক। তারপর 20 নাম্বারটা কি বলছে? দোতলায় জানালা থেকে একটা ফুলদানি পড়ে গেল, 3 মিটার নিচে ভূমিতে কত বেগে আঘাত করবে? এটা সহজ অঙ্ক। এখান থেকে একটা ফুলদানি পড়তেছে, এটা দোতলা মনে করো, এখান থেকে ফুলদানি পড়তেছে। তাহলে তাহলে এখানে টোটাল শক্তিটা কি শক্তি? বিভব শক্তি। ইপি ইকুয়াল টু এম জি, কত মিটার উচ্চতায়? 3 মিটার উচ্চতায়। যখন নিচে পড়ে তখন কোনো এর গতি বিভব শক্তি নাই, বিভব শক্তি শূন্য। টোটাল শক্তিটা কি শক্তি? গতি শক্তি। এই গতি শক্তিটা আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এই দুইটা ভ্যালু কি হবে? সেম হবে। এই দুইটা ভ্যালু কি হবে? সেম হবে, কারণ ওই শক্তি তো অপচয় হচ্ছে না। এখানে মোট শক্তি এটা, মোট শক্তি এটা, আর এখানে মোট শক্তি এটা। তাহলে আমরা কি লিখতে পারি? এম জি ইন্টু 3, আর এদিকে হাফ ভি স্কোয়ার। এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা ভি ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার 3 2 6, 6 ইন্টু 9.8। 6 ইন্টু 9.8 আমরা এমনি গুণ করি, দশমিক পরে করতেছি। তাহলে এখানে যদি এমনি গুণ করা হয়, তাহলে তুমি 6 আসতে কত পাবা? 48।
48 8 হাতে কত থাকে 4, 6 নং 54 আর 4 কত হয়, এটা এক ঘর আগে দশমিক ছিল দিয়ে দিলাম। আচ্ছা 60 আছে না, 60 এর খুব কাছাকাছি। তুমি এর কাছাকাছি চিন্তা করো যে কত আছে, 7 কে যদি রুট 49 কে যদি রুট করো তাহলে পাও 7, আর 64 কে রুট করলে পাও কত 8, তার মানে 7 আর 8 এর মধ্যে থাকবে। এখন কোথায় কার কাছাকাছি, 7 না 8 এর? মানটা দেখবা 64 কাছাকাছি নাকি 49, কার বেশি কাছে, 64 থেকে কত কাছে, প্রায় 5.2, এরকম 5.2। আর কিন্তু 49 থেকে কত, 49 থেকে প্রায় 9 বা 9.5, তাহলে এর কাছাকাছি, এর নিয়ার। তাহলে মানটা কি হবে আমাদের, 8-এর খুব কাছাকাছি, 8-এর খুব কাছাকাছি একটাই অপশন আছে, এটা 8-এর খুব কাছাকাছি, এটা নিয়ার আর অ্যাবাউট। নিয়ার আর অ্যাবাউট কত আসবে, 7 থেকে 8 এর মধ্যে, এর বাইরে যাবে না, 7 থেকে 8 এর মধ্যে, এই একটা অপশনই আছে, এটাই হবে আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন, এখানে কি বলছে, 1 মিটার দীর্ঘ একটা সোজা তারের, এটা ফুল সিলেবাস থেকে, সোজা তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারটির 0.1 ওয়েবার পার মিটার স্কয়ার ফ্লাক্স ঘনত্বের, এটা আসলে বি এর মান 0.1, এটাকে টেসলাও বলতে পারো, ঠিক আছে। আর দৈর্ঘ্য কত দেওয়া ছিল, এল দেওয়া ছিল 1 মিটার, আর আই এর মান দেওয়া ছিল 5 অ্যাম্পিয়ার। আর এখানে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে, মনে করো এদিকে কারেন্ট যাচ্ছে, আর সুষম চৌম্বক ক্ষেত্রটা এদিকে গতিশীল হয়েছে, এদিকে আমার বি, তাহলে এদের যে মিড অ্যাঙ্গেলটা, এই মিড অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলা আছে, এটা কি, এটা। তাহলে এখানে বলছে কি পরিমাণ বল অনুভব করবে, তাহলে এফ ইকুয়াল টু এখানে হবে আই এল বি সাইন থিটা, এটা হলো ফর্মুলা। আমাদের যে শর্ট সিলেবাস, এটা ফুল সিলেবাসের, তাহলে এটা 5 ইন্টু 1 ইন্টু 0.1 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30, সাইন 30 মান আমরা কত জানি, হাফ। তাহলে এখানে কত আসে, 5 ইন্টু 0.1 ইন্টু কত, হাফ। তাহলে এটাকে যদি ভাগ করি কত আসে, 2.5 ইন্টু কত, 0.1, এটা আরো এক ঘর আগে দশমিক দিয়ে দিবে, তাহলে 0.25 এত নিউটন। বুঝতে পারছো, ফুল সিলেবাস থেকে এটা আসছে, এটাও 4 নাম্বার হতে, সেকেন্ড পেপার। ওকে, বিটের অঙ্ক, বিট বিটের অঙ্কটা আমরা দেখি। তাহলে এখানে বলা আছে 50 সেন্টিমিটার এবং 51 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এক মুখ বন্ধ দুইটি অগান নলে প্রতি সেকেন্ডে 3টি বিটের সৃষ্টি হয়, বায়ুতে শব্দের বেগ কত? তার মানে দুইটাই কোথায় আছে, বায়ুতে আছে, দুইটাই কোথায় আছে, বায়ুতে আছে, ঠিক আছে, দুইটাই কোথায় আছে, বায়ুতে আছে। এখন আমাদের এখান থেকে বের করতে হবে যে বায়ুতে শব্দের বেগটা কত, এটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো, আমরা ভি ইকুয়াল টু কি জানি, এফ ল্যামডা না, ভি ইকুয়াল টু কি জানি, এফ ল্যামডা। আর মুখ যদি খোলা থাকে, মুখ যদি খোলা থাকে, এরকম মুখ যদি খোলা থাকে, তাহলে তরঙ্গগুলো কিন্তু এরকম হয়, এরকম, যে এরকম ভাবে তৈরি হয়। তার মানে টোটাল একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখো, এরকম একটা লুপ কিন্তু কাভার হয় না, এই যে এটা হলো টোটাল তরঙ্গ দৈর্ঘ্য। এতটুকু হলে কি হইতো, এদিকে যদি মুখটা বন্ধ থাকতো না, এদিকে যদি মুখটা বন্ধ থাকতো তাহলে এরকম হইতো, কিন্তু না ঠিক মতো, তাহলে এরকম হতো, দুইটা মুখে যদি বন্ধ থাকতো তাহলে এরকম হইতো। কিন্তু এখানে দুইটা মুখ বন্ধ, একটা মুখ বন্ধ, একটা খোলা, তাহলে এই এতটুকু অংশ তৈরি হয়েছে না, এই যে, তাহলে এই টোটাল মিলে হলো ল্যামডা, এতটুকু তাহলে কি ল্যামডা বাই 2, এতটুকু তাহলে কি ল্যামডা বাই 4। তাহলে এখানে আমাদের ল্যামডা বাই 4 এর মান হলো কত, 50 সেন্টিমিটার। তাহলে ল্যামডার মান কত আসবে, 200 সেন্টিমিটার, বাই এটা বলতে পারি 2 মিটার। এটা ল্যামডা 1, ঠিক সিমিলার ল্যামডা 2, ওটাও সিমিলার আসবে 4 ইন্টু 51, তাহলে এখানে আসবে 204, 2.04 এত মিটার, ঠিক আছে, পাইলাম এগুলা। এখন দুইটার জন্যই আমাদের কি বিটের পার্থক্য দেওয়া আছে, বিটের পার্থক্য দেওয়া আছে, f1 ডিফারেন্স f2 ইজ ইকুয়াল টু কত, 3, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন বেগ তো সেম দুই ক্ষেত্রে, আমরা ভি ইকুয়াল টু কি জানি, এফ ল্যামডা, বেগ তো দুই ক্ষেত্রে সেম, তাহলে এফ এর সাথে ল্যামডার সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক, যে ক্ষেত্রে ল্যামডা বেশি সেক্ষেত্রে এফ কম, কোথায় ল্যামডা বেশি, ল্যামডা বেশি দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে তার জন্য এফ কম, তাহলে কি হবে, f1 মাইনাস f2। আবার ভি ইকুয়াল টু আমরা কি জানি, এফ ল্যামডা, তাহলে এখানে আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো f1 ল্যামডা 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি f1 ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা 1,
ওকে, তাহলে এখানে লিখি, তাহলে ভি বাই ল্যামডা ওয়ান, ঠিক সিমিলার, ভি তো দুটার ক্ষেত্রে সেম, ভি বাই কত পাবো ল্যামডা টু ইজ ইকুয়াল টু কত ভি। তাহলে ভিটা কমন নেই, ভিটা কমন নিলে এখানে কত পাবো 1/2.0, এটা কিছু নাই, -1/2.04 ইজ ইকুয়াল টু কত 3। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে পাবো ভি ইন্টু 2 × 2.04, তাহলে এখানে 2.04 - 2 ইজ ইকুয়াল টু কত 3। তাহলে আমরা ভি ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু, এখানে যদি গুণ করি তাহলে কত আসবে 804, এটা, আর এদিকে 3 আগে থেকে ছিল, আর এইদিকে 0.04 আসবে 0.04। তাহলে উপরেও তুমি 100 দ্বারা গুণ করো, নিচেও তুমি 100 দ্বারা গুণ করলে, 100 দ্বারা গুণ করলে নিচে থাকবে 4, নিচে থাকবে কত 4, আর উপরে থাকবে এখানে 2 থাক, আর এখানে এটা ওইভাবেই থাকে, আর গুণ করার দরকার হয় না অবশ্যই। আচ্ছা আমরা একটু এটা এইভাবে রাখি, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে, যে 3 × 2 × 2 × 2.04, এটা এইভাবে থাকে। তাহলে দেখো উপরে 100 নিচে 100 দ্বারা গুণ করছে, তাহলে 100 দ্বারা গুণ করলে এটা রুট মুক্ত হয়ে যাবে, তাহলে এটা কত পাবা 2.04, পয়েন্ট তো আর থাকবে না, পয়েন্টটা মুক্ত হয়ে যাবে, 204 ইন্টু কত 3, আর ডিভাইডেড বাই 4। তাহলে এখানে যদি কাটো তাহলে এখানে আসবে 2, আর এখানে এখানে 2, আর এখানে 2 আসবে, তাহলে 2 কে 2, এখানে কত আসবে 1 0 2। তাহলে এখানে গুণ করো, তাহলে 102 ইন্টু 3, তাহলে কত আসবে 306 মিটার পার সেকেন্ড। এই হলো আনসার, একটু ক্যালকুলেশনটা লেন্থলি হয়ে গেছে। আচ্ছা, এটা বলছে 0.1 ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্ধিত হবে। আমরা বিবর্ধন m ইকুয়াল টু কি জানি, m ইকুয়াল টু কি জানি, m ইকুয়াল টু জানি কি জানি, দর্পণ থেকে বিম্বের দূরত্ব, এটা ভি ধরে নিলাম, আর দর্পণ থেকে অবজেক্টের দূরত্ব এটা। এখন কি বলে দিচ্ছে, এম এর মান কত বলে দিচ্ছে আমাদের, বিবর্ধনটা কত বলেছে 3 গুণ, ম্যাগনিফিকেশনটা কত গুণ বলেছে 3 গুণ, তাহলে এটা 3। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা ভি ইজ ইকুয়াল টু, আমার ভি এর মান প্রয়োজন না, আমার বলছে বস্তু কত দূরে রাখতে হবে, তাহলে এই যে এটা কি তোমার দর্পণ হতে বস্তু দূরত্ব, দর্পণ হতে কার দূরত্ব বস্তুর, তাহলে এখানে আমার ইউ এর মান প্রয়োজন, তাহলে ইউ ইকুয়াল টু কত আসবে 3/3। আর আমরা জানি 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v, এখানে বসাই দিই, তাহলে এটা 1/0.10, উপরে 100 দ্বারা গুণ করলাম, নিচেও 100 দ্বারা গুণ করলাম, এই হিসাবটা এখানে মিটাই নিচ্ছে, আর এখানে 1/u থাকলো, প্লাস এখানে এখানে আমরা ভি এর মানটা বের করে নিই, একটু গন্ডগোল করে ফেলছি, ভি এর মানটা যদি বের করি ভি ইজ ইকুয়াল টু 3u, কারণ এখানে ভি বেরোবে আমরা, তাহলে বসাই দিই, তাহলে 3u, তাহলে এখানে পরের লাইনটা, তাহলে উপরে থাকতেছে 100, নিচে থাকতেছে 1, আর এখানে পাচ্ছি 3u, লসাগু হবে u প্লাস 1। তাহলে এটা কত আসতেছে নিয়ার অ্যাবাউট 4, 4 একে 4, 4 25 100, ভাগ করে দিই, তাহলে এদিকে ইউটা নিয়ে নি ইউ, আর এখানে কত 25/, তাহলে 3 আসতে কত হয় 24, 3 আসতে কত হয় 24, তাহলে 8 পয়েন্ট কিছু একটা আসতেছে আমাদের, 8 পয়েন্ট কিছু একটা আসতেছে, ঠিক আছে। এখানে আমাদের মেবি ভুল হয়েছে, বোধ হয় 100 দ্বারা যদি গুণ করি তাহলে নিচে থাকবে 10, 100 দ্বারা গুণ করার দরকার নেই, 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা গুণ করি 10 10, তাহলে উপরে থাকবে আমার কত, উপরে থাকবে 10, উপরে থাকবে 10, নিচে থাকবে 1, তাহলে এখানে আসবে 2.5, 2.5, তাহলে 2.5 দিয়ে ভাগ হবে কতকে, তাহলে এখানে আমাদের থাকলো, দেখো ইউটাকে এদিকে নিলাম, তাহলে উপরে থাকে আমার কত 4, আর এখানে কাটলাম, তো কাটার পরে এটা আসলো, তাহলে এখানে আমরা একটু এটা মুছেই দিই, আবার ক্যালকুলেট করি, অন্য বলেছে, তাহলে 10/1, তাহলে এখানে 3u, তাহলে 3 আর একে কত হয় 4,
এখানে যদি কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে আসবে 2.5, 2 পয়েন্ট কত আসবে আমাদের 5, আর নিচে 3 ছিল, 3 দ্বারা গুণ করে দিই, 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে 7.5, তাহলে ইউ ইজ ইকুয়াল টু আসবে 1/7.5 আসলো। তাহলে এরপরে ইউ এর মান আমরা পাচ্ছি 0.13। এটা ক্যালকুলেটর লাগবে, এটা ক্যালকুলেটর ছাড়া হচ্ছে না। 0.13, 0.13 এটা এটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করা যায় কি, যাওয়ার কথা। দেখো, দেখি একটু ইউ ইকুয়াল টু নিচে 3 থাকলো, আর উপরে 1, নিচে কত 0.2, 0.25 দিয়ে যদি এটাকে কাটো, এটাকে পাবো এখানে কত 4, 4/3, আর 4 যোগ করো। সেটা ক্যালকুলেটর ছাড়া আপাতত হচ্ছে না আর কি। আমরা পরবর্তী প্রবলেমে যাই। আমি বলছি একজন ক্রিকেটার একটা বলকে 100 মিটার আনুভূমিক দূরত্বে ছুটতে পারে। একই বলকে ক্রিকেটার মাটি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় ছুটতে পারবে? ঠিক আছে, এটা জানতে চাইছে। তাহলে আনুভূমিক দিকে সর্বোচ্চ, তার মানে এই যে আর, আমরা বি স্কোয়ার সাইন 2α/g এটা জানছিলাম না। এখন এর মান ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমামের জন্য এর মানটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, v²/g, আর এর মানই কত 100 বলে দেওয়া আছে, এর মান বলে দেওয়া আছে 100। কারণ বলছে যে একই বেগে ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে সর্বোচ্চ কত উচ্চতায় ছুটতে পারবে। আমরা এই এর ফর্মুলা হলো এটা, v² sin² α/2g। এখন এই এইচটা ম্যাক্সিমাম হওয়ার জন্য এর মান হওয়া লাগবে 1। এটা যদি 1 হয় তখন এইচটা হয়ে যাবে কি ম্যাক্সিমাম। তাহলে এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু, নিচে থাকে 1/2 আমি লিখলাম, আর এখানে কি v²/g, আর এই v²/g এর মান দেখো কত 100, 1/2 ইন্টু কত 100। তাহলে এখানে কাটাকাটি করলে তুমি কত পাবা 50 মিটার। তাহলে এত উচ্চতায় সর্বোচ্চ পৌঁছাতে পারবে ওই একই বেগে চিহ্নিত করো। ওকে, 25 একটা টিউনিং ফক, অন্য একটি টিউনিং ফক গুলা কি করে, কম্পাঙ্ক তৈরি করতে পারে। টিউনিং ফকের সাথে অনুনাদ সৃষ্টি করলো, যার কম্পাঙ্ক 508। প্রথমটা আর কি, টিউনিং ফকের কম্পাঙ্ক f1 = 508 হার্টজ। এরকম হয় আর কি টিউনিং ফক গুলা, কম্পাঙ্ক তৈরি করে। অজ্ঞাত, এটার f1 ধরে নিলাম আমি, বা এটার f1 ধরে নিই, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। এটা থেকে এর তরঙ্গ সৃষ্টি হচ্ছে, আর এটা ধরে নিলাম f2। অজ্ঞাতটিতে মোম, আচ্ছা তুমি যদি মোম লাগাও এখানে, এটা স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ দুলতে পারে, এখানে যদি মোম লাগাও তাহলে এটা কি সেই পরিমাণ দুলতে পারবে? মানে প্রতি সেকেন্ডে কতবার কাঁপতেছে, এটা তো কম্পাঙ্ক। তাহলে এটা কি কাঁপবে বেশি না কম? তাহলে বোঝাই যাচ্ছে f2টা এখানে কি কাঁপবে, কম কাঁপবে। তাহলে এখানে আমাদের বিটের সংখ্যা, বিট এই যে n হলো কত 4, আমরা জানি f1 ডিফারেন্স f2, এটাই হলো আমার কি বিটের সংখ্যা। কারণ কোনটা বড়, f1 বড় হবে f2 ছোট হবে, কেন? কারণ এখানে মোম লাগানো হয়েছে। তাহলে কি হবে, f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু কত 4। আমরা কার মান বের করতে চাই, f2 এর মান বের করতে চাই। তাহলে f1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু f2। তাহলে এখান থেকে তুমি পাবা f2 ইজ ইকুয়াল টু, f1 এর মান কত, f1 এর মান 508, 508 মাইনাস কত 4, 2 ইজ ইকুয়াল টু 504 এত হার্টজ। এটাও ফুল সিলেবাস তরঙ্গত অধ্যায় থেকে, 504। পরবর্তী প্রবলেম, সূর্য থেকে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্য বিকিরিত হচ্ছে তা 500 ন্যানোমিটার হলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করো। এটা আমাদের বের করতে বলছে। তো এই কোশ্চিনটা একটু টেকনিক্যালি, এটা ফুল সিলেবাস থেকেও বলতে পারো যে সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য বের হচ্ছে সেটা থেকে তুমি কি ইকুয়াল টু কি পাবা, ac ডিভাইডেড বাই ল্যামডা, এটা পাবা। ঠিক আছে, এটা পাবা। আচ্ছা, এটা পাবা। দেন এই কোশ্চিনটা মানে 2015 সালে যে আগের সিলেবাস ছিল তখন আসতো। আবার স্টিফেন কনস্ট্যান্ট থেকে আবার লেখা যায় t⁴, এটা ব্ল্যাকবোর্ডের জন্য লেখা যায়, কিন্তু এটা এটার জন্য না। এটা 2015 আগে আসতো আর কি।
আগের সিলেবাসের অংশ, এটা একেবারে ওল্ড সিলেবাস, ওল্ড সিলেবাসের এটা কোশ্চেন। তো এটা যদি তুমি একটু মনে রাখো, এটা করার জন্য অনেক লেন্থ প্রসেস, এর চেয়ে মনে রাখাই সুবিধা। এটা হলো 5800, 5800 কেলভিন, এটা একটু মনে রাখি, এটা ওল্ড সিলেবাসের কোশ্চেন। তো আমরা চেষ্টা করলাম সব কোশ্চেন গুলা সলভ করার। এখানে ফুল সিলেবাসেরই বেশিরভাগ কোশ্চেন ছিল আমাদের, আর শর্ট সিলেবাসেরও ছিল, মেজরিটি শর্ট সিলেবাসেরই বলা যায়, ফুল সিলেবাসও ছিল। তো এই যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, তোমরা এর মাধ্যমে বুঝলা এসএসটিউ তে কি টাইপের প্রশ্ন হইতে পারে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, এবং তোমার ফ্রেন্ড যারা পরীক্ষা দিবে এসএসটিউ তে, রিসেন্ট 2 দিন পরে তো পরীক্ষা, তাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আর ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করে জানাবা যে এরপর কি টপিকটা, আর পরিশেষে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।